হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা গ্রুপ রিং ফিল্ড থেকে প্রিভিয়াস এসএসসিতে যে কোয়েশ্চেনগুলো এসেছিলো সেগুলো আমরা করার চেষ্টা করব। 1998 টু একদম 2016 অবধি একদম যতগুলো কোয়েশ্চেন আছে সব করব। ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকো। তো প্রথম কোয়েশ্চেন যেটা ছিল দেখো, 1 নম্বর কোয়েশ্চেন, শো দ্যাট 1 ওমেগা ওমেগা স্কোয়ার ফর্ম এ গ্রুপ উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, যদিও আমাদের এখন এমসিকিউ কোয়েশ্চেন এরকম ধরনের তোমার এত ডেসক্রিপটিভ করার দরকার নেই। তো আমি এখন যেহেতু এখানে গ্রুপ মানে আগে যে কোয়েশ্চেনটা ছিল সেটা সলভ করে দেখিয়েছি। দেখো, ফ্রম দ্য কম্পোজিশন টেবিল, এখানে যে কম্পোজিশন টেবিলটা করি মাল্টিপ্লিকেশনের আন্ডারে যেটা হবে, দেখো টেবিলটা দেখলেই বুঝতে পারবে সিম্পল মাল্টিপ্লিকেশন। তো এই টেবিল থেকে আমরা স্পষ্টই বুঝতে পারছি যে এই যে সেটটা আছে দিস ইজ ক্লোজড উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন ক্রস। ঠিক আছে, ক্লোজড মানে তো আমরা জানি যে ওই এলিমেন্ট যে কোনো দুটো এলিমেন্টকে যদি অপারেট করে যে এলিমেন্টটা পাওয়া যাবে সেটাও যদি ওই সেটেই থাকে। দেখো যে অ্যান্সারগুলো এসেছে এখানে মাল্টিপ্লাই করে সবগুলোই কিন্তু এই সেটের এলিমেন্ট, তার মানে এই সেটটা কিন্তু ক্লোজ বটে আন্ডার মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, আর নর্মাল যে জেনারেল মানে যে নর্মাল মাল্টিপ্লিকেশন সেটা কিন্তু অ্যাসোসিয়েটিভ বটে, তাহলে এই সেটটা অ্যাসোসিয়েটিভ বটে আন্ডার মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, আর 1 ইজ দ্য মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, তুমি এখানে টেবিল থেকেও দেখতে পারো 1 ইজ দ্য মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, তাহলে তোমার আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করছে। আর যদি টেবিলটা ভালো করে লক্ষ্য করো, 1টা যদি আইডেন্টিটি হয় তাহলে দেখো ওমেগার সঙ্গে কাকে গুণ করে আমি 1 পাচ্ছি, ওমেগার সঙ্গে দেখো আমরা 1 পাচ্ছি, দেখো কাকে গুণ করে, এখানে দেখো 1 এসছে, দেখো কার সঙ্গে 1 এর সঙ্গে 1 এসছে, আর ওমেগার সঙ্গে দেখো ওমেগা স্কোয়ারের মাল্টিপ্লাই করে 1 এসছে, তাহলে ওমেগার ইনভার্স কী হবে, ওমেগা স্কোয়ার, কারণ যাদেরকে মাল্টিপ্লাই করে আমরা আইডেন্টিটি পাই তাদেরকেই তো আমরা ইনভার্স বলি। ঠিক আছে, তাহলে ওমেগার ইনভার্স হবে কে, ওমেগার ইনভার্স হবে ওমেগা স্কোয়ার, আবার ওমেগা স্কোয়ারের সঙ্গে দেখো ওমেগা মাল্টিপ্লাই করে আমরা 1 পাচ্ছি, তাহলে ওমেগা স্কোয়ারের ইনভার্স কী হবে, ওমেগা, আর 1-এর ইনভার্স তো 1ই বটে। ঠিক আছে, তাহলে আমরা যা দেখলাম যে প্রত্যেকটা এলিমেন্ট অর্থাৎ 1 ওমেগা ওমেগা স্কোয়ার তিনজনেরই কিন্তু এখানে ইনভার্স এক্সিস্ট করছে, অর্থাৎ গ্রুপের 4টে প্রপার্টি ক্লোজড, অ্যাসোসিয়েটিভ, আর আইডেন্টিটি, ইনভার্স, 4টেই কিন্তু এখানে স্যাটিসফাই করছে, তাহলে এই সেটটা কিন্তু একটা গ্রুপ হবে উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, তো এমসিকিউর জন্য যদিও এত বড় কোয়েশ্চেন মানে করার দরকার নেই, তবে একবার দেখে নিতে হবে। এমসিকিউর জন্য তোমাদেরকে মানে তোমার যে রেজাল্টগুলো আর কি কোয়েশ্চেনটাই মনে রাখতে হবে যে এটা একটা গ্রুপ ফর্ম করে উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমরা আসবো। দেখো কোয়েশ্চেন নাম্বার 2 যেটা আছে, কোয়েশ্চেন নাম্বার 2, প্রুভ দ্যাট ইফ এ স্কোয়ার ইকুয়াল টু ই for all a belongs to G, then G is an abelian group. G is an abelian group. তো আমি যেটা দেখলাম যে প্রিভিয়াস এসএসসিতে যে কোয়েশ্চেনগুলো এসছে গ্রুপ রিং ফিল্ড থেকে বেশিরভাগটাই কিন্তু এই অ্যাবেলিয়ানের উপরে। ঠিক আছে, কমোটেটিভ গ্রুপ, কমোটেটিভ রিং এই সমস্তর ওপরেই কিন্তু ব্যাপারটা বেশিরভাগটা আছে। ঠিক আছে, তো দেখো এখানে যেটা বলেছে এ স্কোয়ার ইকুয়াল টু ই বলেছে, ই মানে হচ্ছে কিন্তু এখানে আইডেন্টিটি এলিমেন্ট অফ দিস গ্রুপ, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু ই আছে। এবার আমরা এখানে কী করেছি, রাইট সাইড থেকে দেখো এ ইনভার্স মাল্টিপ্লাই করছি, তাহলে লেফট সাইডে কী থাকলো, এ থাকলো, আর রাইট সাইডে দেখো এ ইনভার্স থাকলো। ঠিক আছে, তাহলে এ ইকুয়াল টু কী পেলাম, এ ইনভার্স। ঠিক আছে, এবার দেখো আমরা দুটো এলিমেন্ট জি থেকে ধরে নেওয়া হয়েছে, তাহলে এ বি যদি জিতে থাকে, জি যেহেতু গ্রুপ তাহলে এ বি এর ইনভার্স অবশ্যই এখানে এক্সিস্ট করবে, এবং যেহেতু জি গ্রুপ তাহলে এটা ক্লোজড হবে, মানে জি কম্পোজিশন এ কম্পোজিশন বিও থাকবে, এবং এই যে এ কম্পোজিশন বি তার যে ইনভার্স সেটাও জি এর মধ্যে থাকবে, যেহেতু জি একটা গ্রুপ বটে। ঠিক আছে, এবার আমরা দেখাতে চাইছি কি এটা একটা অ্যাবেলিয়ান গ্রুপ। তো অ্যাবেলিয়ান গ্রুপের মানে কি, যে অ্যাবেলিয়ান গ্রুপ মানে হচ্ছে এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, মানে এখানে তোমার কমোটেটিভ প্রপার্টি যেটা সেটা কিন্তু এখানে হোল্ড করবে ফর অল এ বি বিলংস টু দ্যাট গ্রুপ জি। ঠিক আছে, তাহলে এখানে এ স্টার বিটা আমরা এখানে ক্যালকুলেট করেছি, যেহেতু আমরা জানি এখানে যেটা দেখলাম যে এই গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টই তার ইনভার্সের সাথে ইকুয়াল, মানে এ ইকুয়াল টু এ ইনভার্স হচ্ছে, তাই তো, তাহলে এ স্টার বিও তো এই গ্রুপের একটা এলিমেন্ট, এ স্টার বি তো এই গ্রুপেরই একটা এলিমেন্ট, তাহলে এ স্টার বি যদি এই গ্রুপের এলিমেন্ট হয় তাহলে এ স্টার বিটাও ওর ইনভার্সের সাথে ইকুয়াল হবে, মানে এ স্টার বি তার ইনভার্সের সাথে ইকুয়াল হচ্ছে। এবার আমরা জানি যে এ স্টার বি ইনভার্স মানে কি, এটা রিভার্স হয়ে যায়, বি ইনভার্স তার এ ইনভার্স হয়, এটা একটা প্রপার্টি। ঠিক আছে, যদি ইনভার্স থাকে তাহলে এটা রিভার্স হয়ে বিটা আগে আসে, বি ইনভার্সটা আগে আসবে, এ ইনভার্সটা পরে যায়। এবার দেখো বি ইনভার্স মানে আবার কি, বি, কারণ বি এ দুটোই তো জি এর এলিমেন্ট, আর আমরা দেখলাম যে জি এর যদি এলিমেন্ট হয় তাহলে তাদের কিন্তু নিজের ইনভার্সের সাথে ইকুয়াল, তাহলে বি ইনভার্সের জায়গায় আমরা বি লিখতে পারি, এ ইনভার্সের জায়গায় আমরা এ লিখতে পারি। তাহলে দেখো শুরু করেছিলাম কিসে থেকে, এ স্টার বি থেকে, শেষ করলাম কিসে, বি স্টার এ, তার মানে এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ, তাহলে আমাদের যে কমোটেটিভ প্রপার্টি সেটা কিন্তু হোল্ড করছে, তাহলে জি ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ। ঠিক আছে, এটা দেখো দুবার এসছে, একবার 2001 এসছে আর 2005 এসছে জেনারেল কোর্সে।
আর এই কোয়েশ্চেনটা চেঞ্জ করে দিতে পারে যে এ স্কোয়ার ইকুয়াল টু ই যদি না বলে দেয়, যদি এমনও বলে দেয় প্রুভ দ্যাট এ গ্রুপ ইজ অ্যাবিলিয়ান ইফ ইচ এলিমেন্ট হ্যাজ ইটস ওন ইনভার্স, প্রত্যেকটা এলিমেন্টে যদি ওন ইনভার্স থাকে তাহলে সেই গ্রুপটা কিন্তু অ্যাবিলিয়ান হবে, এটাও কিন্তু তোমাদের বলে দিতে পারে। ঠিক আছে, তাহলে তোমরা এইখান থেকে শুরু করবো আমরা, এইটা দরকার নেই, আর একটু আগিয়ে দিল, মানে প্রত্যেকটা এলিমেন্টের নিজস্ব ইনভার্স আছে সেটা বলে দিল, মানে এ ইকুয়াল টু এ ইনভার্স এটা গিভেন, তখন বাকিটা এরকমভাবেই করবো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো, কোয়েশ্চেন নাম্বার 3 দেখো 2003 জেনারেলে যেটা এসেছিলো, প্রুভ দ্যাট A composition B whole inverse this equal to B inverse composition A inverse for all AB belongs to G। দেখো এক্ষুনি এই প্রপার্টিটা আমরা এখানে ইউজ করলাম, দেখো A স্টার B ইনভার্স ইকুয়াল টু B ইনভার্স স্টার A ইনভার্স। তো এইটাই কিন্তু প্রুভ করতে দিয়েছিল 2003 জেনারেলে, এটা প্রুভ করা খুব ইজি। এখানে আমরা ইনভার্সের যে প্রপার্টি সেইটা আমরা এখানে ইউজ করব। ইনভার্সের প্রপার্টি বলতে ধরো কোনো একটা এলিমেন্ট এ তার সঙ্গে যদি বিকে আমরা কম্পোজিশন করে আইডেন্টিটি এলিমেন্ট পাই, কোনো একটা এলিমেন্ট এ তার সঙ্গে যদি বিকে আমরা কম্পোজ করি, দিয়ে যদি আইডেন্টিটি এলিমেন্ট পাই, তাহলে আমরা অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ দ্য ইনভার্স আমরা বলতে পারি যে এটা হচ্ছে বি এর ইনভার্স আর বিটা হচ্ছে কিন্তু এ এর ইনভার্স, মানে যাদেরকে প্রোডাক্ট করে আইডেন্টিটি এলিমেন্ট পাই। দেখো সেটা আমরা কিন্তু প্রথম কোয়েশ্চনে বলেছিলাম, দেখো ওমেগার সাথে ওমেগা স্কোয়ার মাল্টিপ্লাই করে আইডেন্টিটি পাচ্ছি, তাহলে ওমেগাটা কিন্তু হচ্ছে ওমেগা স্কোয়ারের ইনভার্স, মানে যাদেরকে মাল্টিপ্লাই করে আইডেন্টিটি পাই তারাই হচ্ছে নিজেদের ইনভার্স। সেই সেম প্রপার্টি আমরা কিন্তু এখানে ইউজ করব যে এ স্টার বি ইকুয়াল যদি আইডেন্টিটি হয় তাহলে এটা হচ্ছে বি এর ইনভার্স, বিটা হচ্ছে এ এর ইনভার্স। ঠিক আছে, তার মানে আমরা বলতে চাইছি যদি এইটার ইনভার্স এইটা দেখাতে হয়, মানে দেখো হোল ইনভার্স আছে, তার মানে আমাকে এখানে আলটিমেটলি দেখাতে হচ্ছে যে এ কম্পোজিশন বি যে এলিমেন্ট আছে তার ইনভার্স হচ্ছে এইটা, সেটা আমাকে দেখাতে হবে। তার মানে এই প্রপার্টি অনুযায়ী এ কম্পোজিশন বি যেটা আছে তার সঙ্গে এইটার যদি আমরা কম্পোজ করি, দিয়ে যদি আইডেন্টিটি এলিমেন্ট পাই, তাহলে আমরা বলতে পারি না যে এইটার ইনভার্স এ কম্পোজিশন বি এর ইনভার্সটা এটা হবে। ঠিক আছে, তাহলে সেটাই আমরা করার চেষ্টা করেছি। দেখো তাহলে এ কম্পোজিশন বি এর সাথে এই এলিমেন্টটাকে আমরা কম্পোজ করেছি। এবার নর্মাল এখানে ক্যালকুলেশন করা আছে, দেখো যেখানে বি ইনভার্স এসে আইডেন্টি বসিয়ে নর্মাল ক্যালকুলেশন করে দেখো আইডেন্টি এলিমেন্ট এসছে, এটা তোমার লেফট সাইড থেকে এ কম্পোজ বি দিয়েছি। এবার যদি চেঞ্জ করি মানে রাইট সাইড থেকেও দিতে হয়, কারণ লেফট রাইট দুটো তোমার দুদিক থেকেই হলে তবেই কিন্তু ইনভার্স বলা যায়। ঠিক আছে, তো রাইট সাইড থেকেও আমরা একইভাবে অপারেট করে দেখো আইডেন্টি এলিমেন্ট কিন্তু আমার এসেছে। ঠিক আছে, তাহলে আমরা ইনভার্সের প্রপার্টি অনুযায়ী বলতে পারি যে এ কম্পোজ বি এর ইনভার্সটা কে হলো, তাহলে বি ইনভার্স কম্পোজ এ ইনভার্স হলো, কারণ এ কম্পোজ বি এর সাথে বি ইনভার্স কম্পোজ এ ইনভার্সকে আমরা যদি অপারেট করলাম দিয়ে কিন্তু আমরা আইডেন্টিটি এলিমেন্টটা পেয়েছি। ঠিক আছে, তাহলে এই প্রপার্টি অনুযায়ী বলতে পারি যে এ কম্পোজ বি এর ইনভার্সটা হচ্ছে কি, আসলে বি ইনভার্স কম্পোজ এ ইনভার্স, এটা কিন্তু প্রুফ হয়ে গেল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব। নেক্সট কোয়েশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার 4, যেটা বললাম যে এখানে যতগুলো কোয়েশ্চেন দেখলাম বেশিরভাগটাই কিন্তু কমিউটেটিভের ব্যাপারের উপরে দেখলাম। ইফ ইন এ রিং, কোয়েশ্চেন নাম্বার 4, ইফ ইন এ রিং এ স্কোয়ার ইকুয়াল টু এ ফর অল এ বিলংস টু দ্যাট রিং আর রিয়েল নাম্বার এটা রিং, প্রুভ দ্যাট রিং আর ইজ এ কমিউটেটিভ রিং, রিং আরটা হচ্ছে একটা কমিউটেটিভ রিং। ঠিক আছে, বেশ, তাহলে এবার দেখো এখানে যেটা এটা দুবার এসেছিলো, দেখো TSLST 2004-এ এসেছিলো জেনারেলে, আবার 2007-এ এসেছিলো অনার্সে, কিন্তু 2007-এ অনার্সে একটুকু চেঞ্জ করে দিয়েছিল। আমি কোয়েশ্চেনটাকে অ্যান্সারটা বলি, তারপর বলছি যে 2007 অনার্সে কোনটুকু দিয়েছিল। ঠিক আছে, এইটাই দিয়েছিল কিন্তু একটু কাটছাট করে দিয়েছিল। দেখো তাহলে যেটা বলেছে এ স্কোয়ার ইকুয়াল টু এ বলেছে যে কোনো একটা এলিমেন্টটা যদি স্কোয়ার করি তাহলে এ এলিমেন্টটাই ফেরত পাই। ঠিক আছে, বেশ, তাহলে আমরা এখানে দুটো এলিমেন্ট ওই কমন তোমার যে রিংটা ছিল আর ওখান থেকে দুটো এলিমেন্ট আমরা ধরে নিয়েছি এ আর বি। ঠিক আছে, এবার দেখো তাহলে এ বি ওখানে থাকবে, এ স্কোয়ার বি স্কোয়ার এ বি তার স্কোয়ার এই রিংয়েই থাকবে, এটা কোনো কিছু বলার নেই, কারণ রিংয়ের তোমার রিং যদি হয় তাহলে তোমার ফার্স্ট অফ অল ওটা ক্লোজার হবে। ঠিক আছে, ক্লোজার তো হবে, তো এগুলো সবগুলি ক্লোজারের প্রপার্টি। বেশ, নাও গিভেন দ্যাট তাহলে এ প্লাস বিটাও তো এরই এলিমেন্ট, আর এরই এলিমেন্ট, তাহলে আর এর যত এলিমেন্ট আছে সবার জন্যই তো বলছি এ স্কোয়ার ইকুয়াল টু এ হবে, তাহলে এ প্লাস বিও যদি আর এর এলিমেন্ট হয় তাহলে এ প্লাস বি এর স্কোয়ারটা কত হবে, এ প্লাস বি হবে, যেহেতু ওরা বলে দিয়েছে যে প্রত্যেকটা আর এর এলিমেন্টের জন্যই এই প্রপার্টিটা হোল্ড করবে, তাহলে এ প্লাস বিও তো আর এরই এলিমেন্ট, তাই না, কারণ প্লাসের আন্ডারেও তো তোমার কমিউটেটিভ গ্রুপ হয় যদি রিং হতে হয়। ঠিক আছে, মানে গ্রুপ হতে হয়, অ্যাকচুয়ালি কমিউটেটিভ নয়, গ্রুপ হতে হয়, তাহলে এ প্লাস বি তার স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হবে। এবার এটা কিন্তু আমরা
এটাকে তোমার এ প্লাস বি এর সাথে এ প্লাস বি ডট করেছি, দিয়ে এ স্কোয়ার এ বি বি এ প্লাস বি স্কোয়ার। এখানে দেখো হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙে 2ab লেখা যাবে না, কারণ এটা রিংয়ের মানে রিংয়ের আন্ডারে ক্যালকুলেশন হয়েছে। তো রিংয়ে কিন্তু এখনও রিংটাকে আমরা কমিউটেটিভ ডিক্লেয়ার করিনি, সেহেতু এ বি ইকুয়াল টু বি আমরা বলতে পারবো না, তার জন্য এ বি প্লাস বি এ লেখা আছে। ঠিক আছে, রাইট সাইডে কী আছে দেখো এ প্লাস বি। এবার যে গিভেন কন্ডিশন ছিল সেইটা অনুযায়ী দেখো এ স্কোয়ারের জায়গায় কী লিখতে পারি এ, বি স্কোয়ারের জায়গায় বি লিখতে পারি। তাহলে দেখো এই এ এ ক্যান্সেল হয়ে যায়, মানে লেফট সাইড থেকে যদি মাইনাস এ অ্যাড করি আর রাইট সাইড থেকে যদি প্লাস এ অ্যাড করি, প্লাস মাইনাস বি অ্যাড করি, তাহলে দেখো বিটাও ক্যান্সেল হচ্ছে। তাহলে আলটিমেটলি কী পেলাম, এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস এ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার আমরা যদি এ ইকুয়াল টু বি পুট করে দিই, তাহলে দেখো কী আসছে, এ ইকুয়াল টু বি পুট করলে আমরা পেয়েছি 2a ইকুয়াল টু 0 পাচ্ছি। ঠিক আছে, এবার চলে আসো এই কন্ডিশনটাতে আরেকবার, তাহলে এ প্লাস বি প্লাস বি সরি এ বি প্লাস বি এ বি প্লাস বি এ ইকুয়াল টু 0 আছে। এবার 0-র জায়গায় আমরা কী লিখতে পারি, 2ab লিখতে পারি তো, কারণ দেখো 2a কত আছে আমার 0, তাহলে এর সাথে যদি একটা বি দুদিকে গুণ করি তাহলে 2ab ইকুয়াল টু 0ই হবে, কারণ 0-র সাথে যদি বি গুণ করি মানে বোথ সাইডে একটা করে বি মাল্টিপ্লাই করো, তাহলে 2ab ইকুয়াল টু 0 ইন্টু বি, তার মানে সে 0ই হচ্ছে। তাহলে 0-র জায়গায় আমরা 2ab কিন্তু লিখতে পারি, হয়েছে। এবার যদি এ বিটাকে ওইদিকে মানে ক্যান্সেল করি একটা, তাহলে দেখো বি এ ইকুয়াল টু এ বি চলে এসছে, তাহলে আর ইজ এ কমিউটেটিভ রিং হয়ে গেল। ঠিক আছে, এইবার 2007 অনার্সে যেটা এসেছিলো, এটা জেনারেল পেপার এসেছিলো, সিম্পল একটা ক্যালকুলেশন যে প্রপার্টিটা বলেছিল সেটাকে কাজে লাগালাম। এবার কিছু রিংয়ের সিম্পল ক্যালকুলেশন করলেই কিন্তু এটা হয়ে যাবে। আর 2007 অনার্স যেটা দিয়েছিল সেখানে এইখানে ডাইরেক্ট এই যেটা পুট করে এ ইকুয়াল টু বি বলেছি না, সেখানে ডাইরেক্ট ওরা বলেছিল ইফ 2b ইকুয়াল, এটা হোল্ড করছে, এটা হোল্ড করার সাথে ওরা বলেছিল 2b ইকুয়াল টু যদি 0 হয়, 2b ইকুয়াল টু যদি 0 হয় দেন শো দ্যাট আর ইজ এ কমিউটেটিভ রিং, 2b ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে 2b ইকুয়াল টু 0 দিলে তো আমার তো আরও আগেই হয়ে যাবে, তাহলে আমি এইখান থেকে শুরু করবো, দিয়ে 2b ইকুয়াল টু 0 বসিয়ে দিলাম। ঠিক আছে, 2b ইকুয়াল টু 0 বসালে 2b ইকুয়াল টু 0 হলেও 2ab 0 হবে, তাহলে তখন তো কমিউটেটিভ রিং হয়ে যাবে, তাই না? বুঝতে পেরেছো, অনার্সের ক্ষেত্রে 2b ইকুয়াল টু 0টা গিভেন ছিল। ঠিক আছে, তাহলে এ ইকুয়াল টু বিটা পুট না করলেও কিন্তু হবে ওই ক্ষেত্রে 2007 অনার্স যেটা এসেছিলো। তো 2b ইকুয়াল টু 0 যদি বলে তাহলে 2ab ইকুয়াল টু 0 হবে সেম ওয়েতে, তাহলে তোমার সে আবার বি এ ইকুয়াল টু এ বি চলে আসবে। ঠিক আছে, তাহলেও কিন্তু আটটা রিং, আর যে রিংটা সেটা কিন্তু কমিউটেটিভ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 5, in a group G composition for AB belongs to G, it is given that AB তা স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো আগে একটা এলিমেন্টে দেখলাম যে এ বি স্কোয়ার ইকুয়াল টু এ বি হচ্ছিল। ঠিক আছে, এখন কিন্তু বলছে না এ বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার দেন সো দ্যাট জি ইজ অ্যাবিলিয়ন। দেখো বারবার সেই অ্যাবিলিয়নের কোয়েশ্চেন ঘুরে আসছে, এটা ছিল SLST 2006 জেনারেল পেপারে। ঠিক আছে, এটাও একটা সিম্পল ক্যালকুলেশন, গ্রুপের ক্যালকুলেশন, এ বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার গিভেন। এবার এ বি স্কোয়ার মানে কি এ বি ডট এ বি, আর এ স্কোয়ার মানে এ ডট এ, বি স্কোয়ার মানে বি ডট বি। আচ্ছা, লেফট সাইড থেকে এটা যদিও এক লাইনে করা যায় না, তবু আমি যেহেতু জায়গা বেশি লাগবে করে এক লাইনে করে দিয়েছি, মানে একটা একটা করে করতে হয়, আগে লেফট ক্যান্সেলেশন তারপর রাইট ক্যান্সেলেশন। তো আমরা লেফট আর রাইট একসাথে করে দিয়েছি জায়গার শর্ট লাগবে বলে। ঠিক আছে, তো লেফট থেকে আমরা এ ইনভার্স দিয়ে ক্যান্সেল করলাম, আর রাইট সাইড থেকে বি ইনভার্স দিয়ে আমরা ক্যান্সেল করেছি। ক্যালকুলেশনটা দেখো সিম্পল ক্যালকুলেশন, দেখো আইডেন্টি চলে এসছে, তাহলে বি এ ইকুয়াল টু এ বি চলে এসছে ফর অল এ বি বিলংস টু জি, তাহলে জি কিন্তু এখানে অ্যাবিলিয়ন হয়ে গেল। এটা গ্রুপের সিম্পল ক্যালকুলেশন। ঠিক আছে, তাহলে এই ক্যান্সেলেশন প্রপার্টিটা জানতে হবে, লেফট ক্যান্সেলেশন প্রপার্টি আর রাইট ক্যান্সেলেশন প্রপার্টি, সিম্পল ক্যালকুলেশন। ঠিক আছে, তাহলেই তোমার কিন্তু জিটা গ্রুপ হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 দেখো, give an example to show that the union of two subgroups of a group may not be subgroup of that same group. ঠিক আছে, আমরা জানি যে ইন্টারসেকশন অফ টু সাবগ্রুপ ইজ এগেন এ সাবগ্রুপ অফ দ্যাট গ্রুপ, ইন্টারসেকশনটা, কিন্তু ইউনিয়নটা সাবগ্রুপ নয়। এটাও কিন্তু একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, এটা 2009 জেনারেল পেপার এসেছিলো। ঠিক আছে, তো এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। দেখো এখানে একটা এক্সাম্পল নিয়ে দেখাতে বলেছে এই জিনিসটা, যে ইউনিয়নটা যে সাবগ্রুপ হবে না সেটা তোমাকে দেখাতে বলেছে। তো এটা কিন্তু এমসিকিউর জন্য রেজাল্ট অবশ্যই মনে রাখতে হবে যে ইন্টারসেকশন কিন্তু তোমার সাবগ্রুপ হয়, কিন্তু ইউনিয়নটা কিন্তু সাবগ্রুপ হয় না। ঠিক আছে, বেশ, তো তার জন্য আমরা দুটো এখানে সাবগ্রুপ ধরে নিয়েছি, এক্সাম্পল নিয়েছি কি মেন যে সেট, মেন যে গ্রুপ সেটাকে জি বলেছি, জেড প্লাস, জেড হচ্ছে সেট অফ ইন্টিজার্স। ঠিক আছে, জেড প্লাসটাকে আমরা মেন গ্রুপ ধরেছি, আর এর দুটো সাবগ্রুপ আমরা ধরেছি, G1 হচ্ছে 2Z প্লাস আর G2 হচ্ছে 3Z প্লাস। 2Z প্লাস মানে বুঝতে পারছো যে ইন্টিজার্সে 2 মাল্টিপল যেগুলো হবে 2, 4, 6, 8 ইভেনগুলো, আর 3 মানে 3 মাল্টিপল যেগুলো 3, 6, 9, 12 এইগুলো। ঠিক আছে, প্লাস মাইনাস অবশ্যই যেহেতু সেট অফ ইন্টিজার্স।
এবার এই দুটো সাবগ্রুপ আছে কার, জি এর মানে জেড প্লাসের, এই সাবগ্রুপ দুটো নিলাম। এবার এদের যে ইউনিয়ন আমি দেখাবো সেই ইউনিয়নটা কিন্তু একটা সাবগ্রুপের প্রপার্টি হোল্ড করবে না। এবার এখানে বলে রাখি যে সাবগ্রুপ মানে হচ্ছে, নিশ্চয় তোমরা জানো যে সাবগ্রুপ কিন্তু ইটসেলফ এ গ্রুপ, ঠিক আছে, কোনো একটা মেন গ্রুপের সাবসেট হতে হবে, তার সঙ্গে তাকে নিজেকেও কিন্তু গ্রুপের সমস্ত প্রপার্টিকে হোল্ড করতে হয়, ঠিক আছে। যদিও সাবগ্রুপ দেখানোর জন্য একটা মানে তোমার থিওরাম আছে যেটা দিয়ে এ কম্পোজ বি ইনভার্স দিয়ে দেখানো যায়, কিন্তু তাহলেও কিন্তু তাকে কিন্তু সেটা হোল্ড করলেও, সেটা হোল্ড করে গেলে মানে সাবগ্রুপ হয়ে যায় শর্টকাটে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সে কিন্তু সব গ্রুপের যে প্রপার্টিসগুলো থাকে 4টে প্রপার্টি কিন্তু তাকে হোল্ড করতে হয়, ঠিক আছে, এবং সেটা হোল্ড করে। তো আমরা এখানে দেখাবো যে এই যে G1 ইউনিয়ন G2 মানে এই যে সেট দুটো এদের যে ইউনিয়ন সেইটা ক্লোজার প্রপার্টি, যেটা ক্লোজার প্রপার্টি আন্ডার, এখানে যেহেতু অপারেশন তোমার দেওয়া আছে এডিশন, তো আন্ডার এডিশন ক্লোজার প্রপার্টি এখানে ব্রেক করবে, ঠিক আছে, সেইটা আমরা এখানে কিন্তু দেখাবো। দেখো ক্লিয়ারলি এখানে আমরা বলতে পারি দুইটা G1 আছে কি না, কারণ দেখো 2Z প্লাস ফর্মের, তো মানে 2 4 6 এগুলো আছে, বেশ, তাহলে দুইটা কিন্তু G1-এ আছে। আর দুই যদি G1-এ থাকে তাহলে দুই দেখো G1 ইউনিয়ন G2-তেও থাকবো, কারণ তুমি ইউনিয়নের ডেফিনেশনটা যদি একটু রিমাইন্ড করো, দেখো ইউনিয়ন মানে কি বলতো, আইদার G1 সেটা থাকবে অর G2-তে থাকবে, আইদার G1 সেটা থাকবে অর G2 সেটা থাকবে। তাহলে যেহেতু G1-এ আছে তাহলে G2-তে থাকার দরকার নেই, মানে G1 আর G2-র মধ্যে যে কোনো একটাতে থাকলেই কিন্তু ইউনিয়নে থাকবে, ঠিক আছে। তাহলে যেহেতু 2টা G1 আছে তাহলে 2টা G1 ইউনিয়ন G2-তে আছে, আবার 3টা যেহেতু G2-তে আছে তাহলে 3টা যেহেতু বললাম দুটোর মধ্যে একটাতে থাকলেই হবে, যেহেতু ইউনিয়নের ডেফিনেশন অর হয় তাহলে কিন্তু 3টা ইউনিয়নে থাকবে, ঠিক আছে। এবার দেখো তাহলে 2টা যদি ইউনিয়নে থাকে 3টাও যদি ইউনিয়নে থাকে, কিন্তু 2 + 3টাও তো ইউনিয়নে থাকা উচিত, তবেই তো ক্লোজড হবে, তাই না। কিন্তু 2 + 3 কত হচ্ছে 5 কিন্তু এদের দুজনের মধ্যেই ইউনিয়নে যদি থাকতে হয় তার মানে আইদার G1-এ থাকতে হবে কিংবা G2-তে থাকতে হবে, কিন্তু G1টা কীরকম সব 2 মাল্টিপল ফর্মের আর G2টা হচ্ছে সব 3 মাল্টিপল ফর্মের, তাহলে 5 মাল্টিপল ফর্মের তো কোনো সেটাই নাই, তাহলে দেখো 5টা কিন্তু G1-এও থাকবে না G2-তেও থাকবে না, তাহলে কিন্তু 5টা কিন্তু G1 ইউনিয়ন G2-তে কিন্তু থাকতে পারছে না। তাহলে 3 আর 2 যদিও ইউনিয়নে থাকছে কিন্তু ওদের যে সাম সেটা কিন্তু G1 ইউনিয়ন G2-তে থাকছে না, অর্থাৎ আন্ডার এডিশন কিন্তু ক্লোজার প্রপার্টি এখানে ব্রেক করছে, ঠিক আছে। তাহলে কিন্তু এইটা কিন্তু একটা গ্রুপ ফর্ম করছে না, তাহলে সাব গ্রুপের কোনো কথাই নেই। আমি বললাম সাব গ্রুপ হতে গেলে ইন্ডিভিজুয়াল আগে গ্রুপ হতে হবে তারপর সাব গ্রুপ, ঠিক আছে। তাহলে গ্রুপের যে ক্লোজার প্রপার্টি সেটাই ব্রেক করছে, তাহলে কিন্তু এটা কিন্তু তোমার এখানে সাব গ্রুপ হতে পারবে না, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, if B inverse composition A inverse composition B composition A equal to identity element for all AB belongs to G, then prove that G is a commutative group, আবার commutative group, ঠিক আছে। এটা সিম্পল ক্যালকুলেশন 2010-এর জেনারেল পেপার এসেছিল, দেখো তো এটা দেওয়া আছে। আমরা এইটার পরিবর্তে দেখো লিখতে পারি, আমরা একটা কোয়েশ্চেনও প্রুভ করলাম এটা যে AB ইনভার্স সমান হচ্ছে এইটা, তাহলে এইটার জায়গায় AB ইনভার্স লিখতে পারি, ঠিক আছে। এবার দেখো AB ইনভার্স আছে, তাহলে আমরা লেফট সাইড থেকে A কম্পোজ Bটা মাল্টিপ্লাই করেছি, তাহলে এই লাইন থেকে এই লাইন বোঝা গেছে যে এই যে জিনিসটা আছে এর পরিবর্তে আমরা AB ইনভার্স লিখতে পারি। নেক্সট আমরা কি করলাম যে AB দিয়ে A কম্পোজ Bটা লেফট সাইড থেকে কম্পোজ করলাম বা মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে। তাহলে দেখো এর সাথে এটা ক্যান্সেল হয়েছে দিয়ে আইডেন্টিটি হচ্ছে, আর তাহলে বাঁ দিকে শুধু পড়ে থাকছে B কম্পোজে, আর আইডেন্টিটির সাথে কোনো কিছু প্রোডাক্ট হলে তো সেটাই থাকবে A কম্পোজ B, তাহলে দেখো B কম্পোজ A ইকুয়াল টু A কম্পোজ B হয়ে গেল ফর অল AB বিলংস টু G, দেখো G ইজ এ কমিউটেটিভ গ্রুপ, ঠিক আছে। তো বারবার বলছি MCQ এর জন্য কিন্তু এই রেজাল্টগুলো মানে কোয়েশ্চেনগুলোই মনে রাখতে হবে যে এইটা হলে Gটা কমিউটেটিভ হয়, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 8 রিং থেকে একটা কোয়েশ্চেন ছিল, দেখো এটা অনার্সে স্টার্ট হলো, জেনারেল পেপার কমপ্লিট হলো, SLST 1998 অনার্সে, ঠিক আছে। ইন এ রিং আর প্লাস ক্রস মানে নর্মাল যে এডিশন আর নর্মাল মাল্টিপ্লিকেশন, প্রুভ দ্যাট -A cross -B equal to A cross B for all AB belongs to R। দেখো তাহলে যদি আমরা খুব বলি যে মাইনাসে প্লাস হয়, তো কেউ যদি বলে যে এটা প্রুভ করে দাও মাইনাসে প্লাস, তাহলে আমরা কিন্তু সেটা রিং দিয়ে প্রুভ করতে পারবো। রিং ইউজ করে কিন্তু মাইনাসে কী করে প্লাস হয় সেটা কিন্তু আমরা এখানে দেখাতে পারবো, ঠিক আছে। বেশ, তাহলে আমরা রিংয়ে একটা প্রপার্টিস জানি বা রেজাল্ট বলতে পারো কি যে A কম্পোজ B -B ইকুয়াল টু -A কম্পোজ B ইকুয়াল টু মাইনাস অফ A ক্রস B। দেখো এটা তো কমিউটেটিভ প্রপার্টি, ঠিক আছে। A কম্পোজ -B ইকুয়াল টু -A কম্পোজ B, ঠিক আছে।
ইকুয়াল টু মাইনাস অফ এ ক্রস বি, মাইনাস অফ এ ক্রস বি। বেশ, এই যে রেজাল্ট আছে এই রেজাল্ট আমরা এখানে ইউজ করব কি করে, এর জায়গায় তুমি এ ইনভার্স রিপ্লেস করো, এর জায়গাতে এ ইনভার্স রিপ্লেস করলাম, তাহলে সেই ডান দিকেও সব জায়গাতে কিন্তু এ ইনভার্স রিপ্লেস করে দিলাম। সেম ওয়েতে দেখো তাহলে কি পেলাম, মাইনাস এ ক্রস মাইনাস বি, তাহলে মাইনাস এইখানটাতে মানে রিপ্লেস করো এর জায়গায় মাইনাস এ, তাহলে মাইনাস এ ক্রস বি। ঠিক আছে, এবার আবার এইটাকে তুমি লেখো লেফট সাইডে, তাহলে এইটার জায়গায় দেখো এখানে আবার ওই প্রপার্টিটা যদি ইউজ করি মাইনাস এ ক্রস বি, তাহলে আবার কি লিখতে পারি মাইনাস এ ইন্টু বি, কারণ দেখো এই যে এইটা এসছে এইটাই আমরা এখানে ইউজ করছি। তাহলে দেখো এবার কী হলো, মাইনাসে মাইনাসে তাহলে প্লাস হয়ে গেল। বেশ, মাইনাস, তাহলে এবার দেখো আলটিমেটলি কী পেলাম, মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু মাইনাস অফ মাইনাস এ বি ইকুয়াল টু কত পেলাম, এ ক্রস বি। তাহলে দেখো যে রেজাল্টটা বলেছিল সেটা কিন্তু এখানে প্রুফ হয়ে গেল। এটা সিম্পল ক্যালকুলেশন। দেখো 98 অনার্সে আর একটা কোয়েশ্চেন ছিল এখান থেকে গ্রুপ থেকে, এস কম্পোজিশন বি এ সেমি গ্রুপ অ্যান্ড এ বিলংস টু এস, দেন প্রুভ দ্যাট এ টু দি পাওয়ার এম প্লাস এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম কম্পোজিশন এ টু দি পাওয়ার এন ফর অল এম এন বিলংস টু দ্য ন্যাচারাল নাম্বার সেট। ঠিক আছে, বেশ, এ টু দি পাওয়ার এম কম্পোজ এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু কী লেখা যায়, এম টাইমস অফ এর কম্পোজিশন, আর এ টু দি পাওয়ার এন মানে হচ্ছে এন টাইমস অফ এর কম্পোজিশন, যেমন ডট হয় আর কি, প্রোডাক্ট হয় তোমার সূচকের নিয়মে যেমন হয় সেটা। তাহলে আমরা এখানে টোটাল কতগুলো পেলাম, এ কতগুলো পেলাম, এম প্লাস এনটা এ পেলাম, এম প্লাস এনটা এন এ পেলাম, তাহলে এ কম্পোজিশন ডট ডট এ কম্পোজিশন কতগুলো, এম প্লাস এন টাইমস। ঠিক আছে, এটা আমি কেন লিখতে পারলাম, কারণ দেখো যেহেতু সার্কেল যেটা আছে কম্পোজিশন ইজ অ্যাসোসিয়েটিভ, কারণ সেমি গ্রুপ হলে ক্লোজার প্রপার্টি হোল্ড করে আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে, ক্লোজার প্রপার্টি হোল্ড করে আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে, তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি যেহেতু হোল্ড করছে তাহলে আমি এগুলোকে একসাথে কম্বাইন করে লিখতে পারি। বেশ, তাহলে এইটা মানেই তো যে এম প্লাস এনটা যদি এর কম্পোজিশন করি তার ঠিক সেটাকে যদি পাওয়ার ফর্মে লিখি তাহলে কী হবে, এ টু দি পাওয়ার এম প্লাস এন ফর অল এম এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, বেশ, নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা, কোয়েশ্চেন নাম্বার 10 যেটা আছে দেখো, শো দ্যাট ইভেন পারমুটেশন অফ এ সিমেট্রিক গ্রুপ S3, সিমেট্রিক গ্রুপ S3 ফর্ম এ সাব গ্রুপ অফ S3। ঠিক আছে, এটা 2001 অনার্সের। দেখো সিমেট্রিক গ্রুপ বলতে কি গ্রুপ, সিমেট্রিক গ্রুপ বলতে বোঝায় যে পারমুটেশনগুলো হয় কোনো একটা সেট থেকে ওই সেটের উপর যে পারমুটেশনগুলো হয় সেই পারমুটেশনের উপরে যে তোমার গ্রুপটা হয় সেটাকে বলা হয় সিমেট্রিক গ্রুপ। ঠিক আছে, এখানে S3 বলা আছে কারণ সেখানে 3টে এলিমেন্টের উপরেই কিন্তু পারমুটেশনগুলো হবে, যে সেটটা আমরা ইউজ করব তার কাছে 3টে এলিমেন্ট থাকবে। ঠিক আছে, বেশ, তাহলে সেই 3টে এলিমেন্টের যে সেট তার উপর যত পারমুটেশন হয় সেই পারমুটেশনের যে সেট সেটাকে তার উপর যে গ্রুপ ফর্ম করা হয় সেটাকে বলা হয় S3। এবার বলছে এই S3-র মধ্যে যারা ইভেন্ট পারমুটেশন হবে সেই ইভেন্ট পারমুটেশনের যে গ্রুপটা হবে সেইটা বলছে S3 মানে অল পারমুটেশনের গ্রুপের যেটা হবে তার বলছে কিন্তু সাব গ্রুপ হবে, তার কিন্তু সাব গ্রুপ হবে। দেখো এখানে যে ইভেন্ট পারমুটেশনের যে গ্রুপটা হয় না তাকে আমরা অল্টারনেটিভ গ্রুপ বা A3 দিয়ে ডিনোট করি, অল্টারনেটিভ গ্রুপ বা A3, আর সিমেট্রিক গ্রুপটা হচ্ছে S3। তো যেহেতু এটা ইভেন্ট পারমুটেশনের সেহেতু অলের থেকে ইভেন্ট পারমুটেশন হিসেবে কম হবে, তো A3 অবভিয়াসলি সাবসেট অফ S3। ঠিক আছে, বেশ, তাহলে সাবসেটটা হয়ে গেল। আর দেখো বলেছিলাম গ্রুপের যে প্রপার্টিসগুলো আছে সবই ওকে হোল্ড করতে হয়। তো এবার দেখো এখানে আর বললাম যে সাব গ্রুপে আর একটা প্রপার্টি ছিল কি, যে তুমি সাব গ্রুপে যে শর্টকাট প্রপার্টিস, গ্রুপে তো প্রপার্টি স্যাটিসফাই করানো যায় কিন্তু সেটা অনেক বেশি খাটতে হয়, তার জন্য শর্টকাট একটা প্রপার্টি যদি A, B বিলংস টু H হয়, তারপর যদি A কম্পোজ B বিলংস টু H হয় 1 নাম্বার, আর A বিলংস টু যদি H হয় তারপর যদি A ইনভার্স বিলংস টু যদি H হয়, ঠিক আছে, তাহলেও কিন্তু সাব গ্রুপ হয়, বা এর দুটোকে একসঙ্গে A কম্পোজ B ইনভার্স যদি দেখাতে পারো তাহলেও কিন্তু এটা সাব গ্রুপ হবে। ঠিক আছে, তো আমরা এই প্রপার্টিটা দেখো এখানে দেখিয়েছি, প্রথম তো সাবসেট দেখিয়েছি। এবার এখানে দেখো লক্ষ্য করো ইনভার্স অফ এভরি ইভেন্ট পারমুটেশন ইজ ইভেন্ট। তুমি যদি একটা এক্সাম্পল নাও, যদি ইনভার্স করো, ইনভার্স কী করে করতে হয় সেটা আমরা আগের ভিডিওতে দেখবে করা আছে, যে কোনো একটা পারমুটেশনে ইনভার্স কী করে করতে হয়। তো ইনভার্স করে এবং কাদেরকে ইভেন্ট বলে কাদেরকে অড বলে সব দেখবে ভিডিওতে করা আছে, আগের ভিডিওগুলো দেখবে। তো ইনভার্স অফ ইভেন্ট, তো কোনো একটা ইভেন্ট পারমুটেশনে যদি ইনভার্স করি আমরা তাহলে কিন্তু ইভেন্ট পারমুটেশনই পাবো। ঠিক আছে, তাহলে ইনভার্স কিন্তু এর মধ্যে এক্সিস্ট করছে ইভেন্ট পারমুটেশন, কারণ A3 তো সেট কাদের ইভেন্ট পারমুটেশনের, তাহলে যে কোনো একটা ইভেন্ট পারমুটেশন নিয়ে তার যদি ইনভার্স করি তাহলে কিন্তু সেটা ইভেন্টই হবে, তাহলে ইভেন্ট হলে আবার A3-তে থাকছে,
তাহলে ইনভার্সটা কিন্তু এক্সিস্ট করছে, অর্থাৎ এই যে প্রপার্টি সেকেন্ড প্রপার্টি হোল্ড করছে, ইনভার্স কিন্তু এক্সিস্ট করছে। আর প্রোডাক্ট অফ টু ইভেন্ট পারমুটেশন ইজ এগেন ইভেন্ট পারমুটেশন, দুটো ইভেন্ট পারমুটেশন মানে A3 থেকে দুটো এলিমেন্ট তুললাম, মানে এইচটা তো এখানে A3, তাহলে দুটো এলিমেন্ট তুললাম, তাদেরকে প্রোডাক্ট করলাম, প্রোডাক্ট করে যেটা পেলাম সেটাও কিন্তু আবার ইভেন্টই হলো। তাহলে ইভেন্ট যদি হয় তাহলে আবার A3 মধ্যে থাকতে পারবে, মানে এইচ, ঠিক আছে, তাহলে A3 মধ্যে থাকতে পারছে, তাহলে ক্লোজার মানে এই প্রপার্টিটাও হোল্ড করছে আর ইনভার্স প্রপার্টিটাও হোল্ড করছে, তাহলে কিন্তু আমরা A3কে S3-র একটা সাব গ্রুপ বলতে পারবো, ঠিক আছে। যেহেতু এ মানে দুটোকে প্রোডাক্ট করে যেটা পাবো সেটাও ইভেন্ট, মানে A3-তে চলে যাচ্ছে, আর কোনো একটা ইভেন্ট পারমুটেশন ইনভার্স ইভেন্ট, তাহলে সেটাও A3-তে চলে যাচ্ছে, তাহলে কিন্তু এটা একটা সাব গ্রুপ হবে। সাব গ্রুপের যে মেন প্রপার্টি ছিল সাব গ্রুপ শো করার, সেটা আমরা এখানে হোল্ড করিয়েছি, ঠিক আছে। তো এটা কিন্তু একটা সাব গ্রুপ হবে A3 অফ S3। বেশ, নেক্সট কোয়েশ্চেন আছে দেখো 11 নাম্বার কোয়েশ্চেন, প্রুভ দ্যাট ইন এ ফিল্ড A square equal to B square, this imply A equal to B or A equal to minus B। A square equal to B square হয় কোনো একটা ফিল্ডে, এখানে ফিল্ড মনে রাখতে হবে, ফিল্ড মানে কিন্তু তোমার কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো, কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো। এবার তাহলে আবার কোয়েশ্চেন আসবে ডিভাইজার অফ জিরো কি? ডিভাইজার অফ জিরো বলতে যে দুটো যদি আমরা এলিমেন্ট নিই, ধরো A আর B, এবং দুটো যদি নন জিরো এলিমেন্ট হয়, তাদের প্রোডাক্ট যদি জিরো হয়, ঠিক আছে, A আর B কিন্তু নন জিরো এলিমেন্ট, দুটোই নন জিরো এলিমেন্ট, তাদের প্রোডাক্ট যদি জিরো হয় তাহলে A আর Bকে বলা হয় ডিভাইজার অফ জিরো, ঠিক আছে। আর নো ডিভাইজার অফ জিরো তাহলে তার উল্টোটা, A আর B এর মধ্যে যদি মানে প্রোডাক্টটা যদি জিরো হতে কাউকে জিরো হতে হয়, আদার A0 অর B0, তারপরে যদি জিরো হয় তাহলে A আর Bকে বলা হয় নো ডিভাইজার অফ জিরো, ঠিক আছে। বেশ, তাহলে এখানে কিন্তু ইন্টিগ্রাল ডোমেন হচ্ছে নো ডিভাইজার অফ জিরো, ঠিক আছে। ইন্টিগ্রাল ডোমেন হচ্ছে কিন্তু কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো, সরি মানে ফিল্ড, যেখানে ফিল্ড বলেছে ফিল্ড কিন্তু কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো, ফিল্ড অ্যাকচুয়ালি একটা ইন্টিগ্রাল ডোমেন, আর ইন্টিগ্রাল ডোমেন মানে কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো। এখানে পরপর কিন্তু কানেক্টিং আছে, এর ফিল্ড ব্যাপারগুলো আলোচনা করা আছে, দেখবি পুরো আগের ভিডিওতে, ঠিক আছে। বেশ, তো এই কোয়েশ্চেনে ফিরে আসো। তো এখানে যেটা দেওয়া আছে গিভেন A স্কোয়ার ইকুয়াল টু B স্কোয়ার, বেশ A স্কোয়ার ইকুয়াল টু B স্কোয়ার, তাহলে A স্কোয়ার প্লাস দুদিকেই দেখো মাইনাস B স্কোয়ার দিয়ে আমরা অ্যাড করেছি, মাইনাস B স্কোয়ার বোথ সাইডে আমরা অ্যাড করেছি, তাহলে রাইট সাইডে দেখো জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে। বেশ, মানে ইনভার্স আইডেন্টি এলিমেন্ট আন্ডার এডিশন, ঠিক আছে। এবার লেফট সাইডে দেখো আমরা আবার মাইনাস AB প্লাস AB করেছি, তাহলে ক্যান্সেল হতে যা ছিল তাই হবে, তাহলে মাইনাস AB জয়েন করেছি প্লাস AB করেছি ব্যালেন্স করার লেগে, আর রাইট সাইডে জিরোই আছে। এবার প্রথম দুটোর মধ্যে কমন নাও, আর সেকেন্ড দুটোর মধ্যে কমন নিলাম, কমন নেওয়া যেতে পারে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি যেহেতু এখানে হোল্ড করেছি, ঠিক আছে। তাহলে দেখো তারপরে A মাইনাস B ইন্টু A প্লাস B, তাহলে এইটা ইকুয়াল টু জিরো এলো, আলটিমেটলি পেলাম কি A মাইনাস B ডট A প্লাস B ইকুয়াল টু জিরো। নাও এইটা যেটা দিয়েছে সেটা কন্টেন্টস দেখো নো ডিভাইজার অফ জিরো, কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো, কারণ হচ্ছে ফিল্ড কিন্তু একটা ইন্টিগ্রাল ডোমেন, আর ইন্টিগ্রাল ডোমেন মানে নো ডিভাইজার অফ জিরো। আর নো ডিভাইজার অফ জিরো মানে আমরা জানি যখন দুটোর প্রোডাক্ট জিরো হবে তার মানে যে কোনো একটাকে জিরো হতে হবে, আইদার এইটা জিরো অর এইটা জিরো। তাহলে এইটা যদি জিরো হয় তাহলে A ইকুয়াল টু কী পাবো, B পাবো, আর এটা যদি জিরো পায় তাহলে A ইকুয়াল টু কী পাবো, মাইনাস B পাবো, বুঝতে পেরেছো। তাহলে নর্মাল ক্যালকুলেশন, একবার মাইনাস B স্কোয়ার দিয়ে বোথ সাইডে অ্যাড করলাম, তারপর আবার এখানে ব্যালেন্স করলাম মাইনাস AB প্লাস AB, ক্যালকুলেশন করলেই ইন্টিগ্রাল ডোমেন বা ফিল্ডের যে প্রপার্টি কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো ইউজ করলে কিন্তু আমরা রেজাল্টটা পেয়ে যাব। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 12, শো দ্যাট দ্য ম্যাট্রিসেস অফ দ্য ফর্ম AB to BA contains no divisor of 0 if AB belongs to Q but contains divisor of 0 if AB belongs to R। এই রেজাল্টটা কিন্তু খুব ভালো রেজাল্ট, মনে রাখতে হবে। যদি ABটা রেশনাল নাম্বার থেকে ওঠে তাহলে কিন্তু কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো, অলরেডি আমরা বললাম যে ডিভাইজার অফ জিরো আর নো ডিভাইজার অফ জিরোর ব্যাপারটা, ঠিক আছে। আর কন্টেন্টস ডিভাইজার অফ জিরো যদি AB বিলংস টু R। বেশ, তাহলে কন্টেন্টস ডিভাইজার অফ জিরো যদি আমাকে দেখাতে হয় তাহলে আমাকে কী করতে হবে, প্রথমত তো দুটো এলিমেন্ট নিতেই হবে, যে তাদের যে প্রোডাক্ট সেটাকে জিরো ধরতে হবে। তাহলে আমরা A একটা এরকম ফর্মে B একটা এরকম ফর্মে এলিমেন্ট ধরে নিয়েছি, ABকে নর্মাল অ্যাজ ইউজুয়াল ম্যাট্রিক্সে মাল্টিপ্লিকেশন করে ইকুয়াল টু জিরো লিখেছি, ঠিক আছে। এবার আমাদের যেটা দেখাতে হবে যে এই যে ম্যাট্রিক্স দুটো নিয়ে জিরো লিখেছি, যদি এখানে প্রথম কোয়েশ্চেনটা আছে রেশনাল নাম্বার থেকে যদি হয় ABটা, তাহলে কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো, তার মানে কি A আর B এর মধ্যে কেউ একটা জিরো হবে, A আর B এর মধ্যে কেউ একটা জিরো হবে, এটা দেখাতে হবে, ঠিক আছে। আর যদি কন্টেন্টস ডিভাইজার অফ জিরো বলতো তাহলে কিন্তু দুটো কি নন জিরো দেখাতে হবে, সেটা কখন হবে, যদি ABটা রিয়েলে থাকে, ঠিক আছে। বেশ, এবার আমরা তাহলে এটা জিরো হলে এখান থেকে তোমরা কী পেলাম, তাহলে এইটা ইকুয়াল টু জিরো আর এইটা ইকুয়াল টু জিরো, দুটো আমরা এখানে ইকুয়েশন পেয়েছি। এবার এই ইকুয়েশনটার কিন্তু
নন ট্রিভিয়াল অর্থাৎ নন জিরো একটা সলিউশন থাকবে যখন এর যে কোএফিশিয়েন্ট ডিটারমিনেন্ট যে ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে কোএফিশিয়েন্ট ডিটারমিনেন্ট ইকুয়াল টু জিরো করেছি, তাহলে কী পেলাম এ স্কোয়ার ইকুয়াল টু 2b স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার জিরো হয়েছে, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কত 2b স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার ইকুয়াল টু 2b স্কোয়ার। কিন্তু যদি এ বি আমরা রেশনাল নাম্বার থেকে ওঠে তাহলে এটা কিন্তু কখনোই জিরো হতে পারবে না, ঠিক আছে, এটা কিন্তু মানে এইটা ইকুয়াল হতে কখনোই পারবে না যদি রেশনাল নাম্বার থেকে ওঠে, ঠিক আছে। তাহলে দেখো রেশনাল নাম্বার থেকে যদি ওঠে তাহলে এটা যদি জিরো না, এটা যদি সমান না হতে পারে তাহলে এটা জিরো হবে না, আর এটা জিরো না হলেও এর কিন্তু জিরো সলিউশন থাকবে না, ঠিক আছে, তোমার নন জিরো সলিউশন থাকবে না, ঠিক আছে। তাহলে নন জিরো সলিউশন যদি না থাকে, নন জিরো সলিউশন না থাকলে আমরা কি বলবো, নন জিরো সলিউশন যদি না থাকে তাহলে এ বি কিন্তু নন জিরো সলিউশন যদি না থাকে তাহলে আমরা এই দুজনেরকে একসাথে কিন্তু জিরো বলতে পারবো না, ঠিক আছে, এটা কিন্তু একসাথে জিরো বলতে পারবো না, ঠিক আছে। দিস ইকুয়েশন হ্যাভ এ নন ট্রিভিয়াল সলিউশন, তাহলে ডিটারমিনেন্ট জিরো হলো। তাহলে এ বি যদি রেশনাল নাম্বার থাকে, রেশনাল নাম্বার থাকলে কিন্তু এটা কখনোই সমান হতে পারবে না, আর এইটার সমান হতে না থাকলে কিন্তু এর কোনো নন জিরো সলিউশনও থাকবে না। নন জিরো সলিউশন না হলে কি হয়ে যাবে, এটা কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো হয়ে যাবে, মানে দুটোই তো তোমার নন জিরো যদি সলিউশন না থাকে তাহলে দুটোই তো জিরো হয়ে যাবে, তাই না। নন জিরো সলিউশন যদি না থাকে দুটোই হবে না, এ বি দিয়ে বলছি আমরা, তাহলে দেখো এই যে ডিটারমিনেন্ট আছে, এইটা পুরোটাই জিরো হয়ে যাবে, কারণ এ বির ভ্যালু কিন্তু আমরা নন জিরো পেলাম না, যা কন্ডিশন এলো, ঠিক আছে, তাতে করে এ বি দেখো নন জিরো সলিউশন আমরা পেলাম না, ঠিক আছে, বা পি কিউ এর সলিউশন আমরা নন জিরো পেলাম না, পি কিউ এর সলিউশন আমরা নন জিরো এখানে পেলাম না, যেহেতু ডিটারমিনেন্টটা ইকুয়াল টু জিরো যদি করি তাহলে যেটা আসে সেটা কিন্তু রেশনাল নাম্বার পসিবল নয়, তাহলে সেটা যদি পসিবল না হয় তাহলে পি আর কিউ কিন্তু একসাথে কেউই জিরো হতে মানে নন জিরো সলিউশন হবে না, তাহলে কিন্তু জিরো সলিউশনই হবে। তাহলে যদি এই দুটো জিরো সলিউশন যদি হয় তাহলে বি যে ম্যাট্রিক্সটা নিয়েছি সবটাই তো জিরো 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 চলে আসবে, তাহলে কিন্তু এই দুটোর প্রোডাক্ট যদি জিরো হয় তাহলে কিন্তু একজন কিন্তু জিরো চলে আসছে, আর একজন যদি জিরো চলে আসে তাহলে কি বলেছিলাম, কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো, ঠিক আছে। কিন্তু যদি এ বিটা আর এ নিই তাহলে কিন্তু এটা পসিবল, এ বিটা যদি আর এ নিই তাহলে কিন্তু রিয়েল নাম্বারে আমি ইরেশনাল নাম্বার বি যদি ধরো এ যদি √2 লি, আর বি যদি 1 লি তাহলে কিন্তু এটা পসিবল, অর্থাৎ ডিটারমিনেন্টটা জিরো হতে পারবে, কিন্তু এখানে তো √2 না, এটা রেশনাল নাম্বার ছিল, ঠিক আছে, তাহলে কিন্তু এটা জিরো হতে পারবে যদি রিয়েল থেকে লি, তাহলে এটা পসিবল, কারণ এ বললাম √2 আর বি দেখো 1 লিলে এটা কিন্তু স্যাটিসফাই করছে, তাহলে ডিটারমিনেন্ট জিরো হচ্ছে, অর্থাৎ এই যে পি কিউ এর কিন্তু নন জিরো সলিউশন থাকবে, পি কিউ এর নন জিরো সলিউশন থাকবে, অর্থাৎ এটা কিন্তু গোটাটাই জিরো জিরো হবে না, তাহলে দুজনের প্রোডাক্ট জিরো কিন্তু দুটো ম্যাট্রিক্সই আবার নন জিরো, তাহলে এটা কিসের প্রপার্টি, এটা হচ্ছে ডিভাইজার অফ জিরোর প্রপার্টি, ঠিক আছে। এটা কিন্তু ভালো, খুবই ভালো কোয়েশ্চেন, 2005 অনার্স এটা কিন্তু এসেছিল, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 দেখো, ইফ জি কম্পোজিশন বি এ গ্রুপ এ বিলংস টু জি ডিফাইন এ ম্যাপিং, এরকম করে দেওয়া আছে জি টু জি, এফ কম্পোজ এ এফ এক্স ইকুয়াল টু এ কম্পোজ এক্স কম্পোজ এ ইনভার্স সো দ্যাট এফ ইজ বাইজেক্টিভ। তো বাইজেক্টিভের জন্য যেটা দেখাতে হয় এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই ধরে নেওয়া হয়েছে, তাহলে দুদিকে লিখে দিয়েছি যেটা দেওয়া ছিল। এবার লেফট ক্যান্সেলেশন করলে দেখো, লেফট ক্যান্সেলেশন করলে এটা ভ্যানিশ হচ্ছে, তারপরে রাইট ক্যান্সেলেশন করলে এ ইনভার্স ভ্যানিশ হচ্ছে, তাহলে আলটিমেটলি কী পেয়ে গেলাম, এক্স ইকুয়াল টু ওয়াই পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে দেখো লেফট রাইট ক্যান্সেলেশন করে আমরা কী পেলাম, এক্স ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই ধরে আমরা কী পেলাম, এক্স ইকুয়াল টু ওয়াই, ঠিক আছে। তাহলে এফ কিন্তু হলো 1 1, তাই তো আমরা করি যে এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই ধরে এক্স ইকুয়াল টু ওয়াই দেখাই, কিংবা এক্স নট ইকুয়াল টু ওয়াই ধরে এফ এক্স নট ইকুয়াল টু এফ ওয়াই ধরা দেখাই, তাহলে এটা কিন্তু 1 1 হলো। আর যেহেতু এটা গ্রুপ তাহলে সমস্ত এ জি এর থেকে যত এ আর এক্স আছে সবার জন্যই কিন্তু এই এলিমেন্টটা জি এ থাকবে, কারণ জি তো গ্রুপ, তাহলে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করবে, ইনভার্স প্রপার্টি স্যাটিসফাই করবে, তাহলে এই যে এলিমেন্ট প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু জি এ থাকবে ফর অল এ কমা এক্স বিলংস টু জি। তাহলে প্রত্যেকটা এলিমেন্টে যদি মানে ডোমেনের মানে প্রত্যেকটা কোডোমেনের সব এলিমেন্টে যদি ডোমেনের প্রত্যেক এলিমেন্টের জন্য কোডোমেনে একটা করে এলিমেন্ট কিন্তু আমরা পাবো, ঠিক আছে। তাহলে জি কিন্তু হবে অন টু ম্যাপিং, এটা ম্যাপিংয়ের বেসিক কনসেপ্ট, এটা 2006 অনার্স এসেছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14 দেখো, ইফ এ বি টু এলিমেন্টস অফ এ গ্রুপ সাজ দ্যাট বি স্কোয়ার এ বি ইকুয়াল টু এ ইনভার্স দেন সো দ্যাট এ বি কিউ ইকুয়াল টু এ। বেশ, তাহলে এখানে এটা 2007 অনার্স এসেছিল, প্রথমে যেটা দেওয়া আছে লিখে নেওয়া হয়েছে। এবার দেখো লেফট ক্যান্সেলেশন করা হয়েছে ফার্স্টে, তাহলে এইটা এসছে অ্যান্সার, তারপর দেখো কী এসছে, বি এ বি ইকুয়াল টু বি ইনভার্স এ ইনভার্স। এবার এখানে তাহলে আমরা কি লিখতে পারি, আবার তারপর দেখো লেফট সাইড থেকে এ মাল্টিপ্লাই করা হয়েছে, লেফট সাইড থেকে এ মাল্টিপ্লাই করেছি, তাহলে দেখো এই দিকটা কী হলো, এ বি স্কোয়ার ইকুয়াল টু এইটা, ঠিক আছে। এবার আবার রাইট সাইড থেকে দেখো এ বি মাল্টিপ্লাই করেছি, এ বি যদি মাল্টিপ্লাই করি তাহলে দেখো এ বি ইনভার্স এ ইনভার্স ক্যান্সেল হয়ে আইডেন্টিটি এলিমেন্ট হয়ে যাচ্ছে, তাহলে শুধু কে পড়ে থাকছে, এ পড়ে থাকছে।
আর এ বি স্কোয়ার আর এ বি যদি তোমার কম্পোজিশন করা হয় তাহলে এ বি কিউ হয়ে যাবে, তাহলে এ বি কিউ ইকুয়াল টু এ, সিম্পল ক্যালকুলেশন। 2007 অনার্স এসেছিলো, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15 দেখো, ইন এ সেমি গ্রুপ জি ইফ এ কম্পোজ বি ইকুয়াল টু বি দেন এক্সামিন হোয়েদার জি কম্পোজ ইজ এ গ্রুপ অর নট। এটা 2008 অনার্স এসেছিল যে কোনো একটা সেমি গ্রুপ মানে তোমার ক্লোজার আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে, আর এ কম্পোজ বি ইকুয়াল টু যদি বি হয় তাহলে চেক করতে বলেছে যে জি কম্পোজটা কি কোনো গ্রুপ হবে না হবে না। অ্যান্সার কিন্তু গ্রুপ হবে না, সেটা তুমি এই যে কম্পোজিশন টেবিলটা ফলো করলেই বুঝতে পারবে। আমরা জি একটা সেট ধরে নিয়েছি এনটা এলিমেন্ট A1 A2 AN, ঠিক আছে। কম্পোজিশন নর্মালি করা হচ্ছে, এবার ওদের যে কম্পোজিশন সিস্টেম বলা সেভাবে আমরা কম্পোজিশন করেছি। দেখো এ কম্পোজ বি সমান বি, মানে এর সাথে রাইট সাইডে যে এলিমেন্টটা কম্পোজ করছি অ্যান্সারে সেটাই আসছে। তাহলে এর সাথে A1 A A2 A, তারপরে A2-র সঙ্গে যখন A1 কম্পোজ করবো তাহলে ডান দিকে কে থাকছে A1 থাকছে, তাহলে উত্তর হবে A1। A2-র সঙ্গে যখন A2 কম্পোজ করবো তাহলে ডান দিকে কে থাকছে A2, তাহলে A2 হবে। এভাবে পুরো টেবিলটা আমরা বানিয়ে নিয়েছি। টেবিলে ভালো করে দেখলে বুঝতে পারবে যে প্রত্যেকটা যে রো বা প্রত্যেকটা কালাম যারা আছে প্রত্যেকটা রোর কিন্তু কোনো রোয়ের সাথে কোনো রোয়ের কিন্তু এখানে ম্যাচ করছে না, ঠিক আছে। এখানে কিন্তু কোনো রোয়ের সাথে কোনো রো ম্যাচ করছে না, আর যদি কোনো রোয়ের সাথে কোনো রো ম্যাচ না করে তাহলে কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করে না, রেজাল্টটা মনে রাখবে, ঠিক আছে। যে কোনো রোয়ের সাথে কোনো রো যদি ম্যাচ না করে তাহলে কিন্তু তোমার আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করবে না, অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট না করলে জি কম্পোজ কিন্তু গ্রুপ হতে পারবে না, তাহলে এটা কিন্তু গ্রুপ হবে না। যদি এ কম্পোজ বি ইকুয়াল টু বি হয় তাহলে কিন্তু জি কম্পোজটা গ্রুপ হবে না, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16 যেটা আছে এটা নিজেই করতে পারবে। কোয়েশ্চেনটা বলে দিই, শো দ্যাট দ্য সেট 2x2 ম্যাট্রিসেস এস ইকুয়াল টু এরকম একটা সেট আছে, ফর্ম এ ফিল্ড উইথ রেসপেক্ট টু ম্যাট্রিক্স অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। ম্যাট্রিক্সের অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশনের আন্ডারে তোমার এইটা একটা ফিল্ড তোমার ফর্ম করবে। তো এটা যদিও এখন এমসিকিউ কোয়েশ্চেন বড় করার দরকার নেই, তবু একবার দেখে নেবে করে, কিন্তু এটা তোমার রেজাল্টটা মনে রাখবে যে এটা একটা ফিল্ড তোমার ফর্ম করে আন্ডার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আর ম্যাট্রিক্স অ্যাডিশন, ঠিক আছে। এটা SLST 2008 অনার্স এসেছিল। তো এই কোয়েশ্চেনটা নিজে করবে, দিয়ে তোমার নিজেরাই করতে পারবে, ঠিক আছে, এটা করে নেবে। তো আজকে ভিডিও অবধি, থ্যাংক ইউ।